আরে, ওই তো একটা গাভী দেখতে পাচ্ছি। আর আশেপাশে তো দেখছি কেউ নেই। যাই, গাভীটাকে নিয়ে পাশের বাজারে বিক্রি করে আসি। তাহলে গাভী বিক্রি করা টাকা দিয়ে বেশ কিছুদিন আরামে খেতে পারবো। হা হা হা। কে কি? কে তুই বাবা? আর আমার গাভীটাকে নিয়ে যাচ্ছিস কোথায়? মানে, শোন বুড়ি, আমি আমার গাভীকে নিয়ে যেখানে খুশি চলে যাচ্ছি। তোকে কেন বলতে যাব? হ্যাঁ, তোর গাভী মানে কি? এটা তো আমার গাভী। দে, দে বলছি, আমার গাভীকে ছেড়ে দে। এ কি কালু দাদা, তুমি এই বৃদ্ধা বুড়িমাকে ধাক্কা দিলে কেন? এক্ষুনি তো ওনার কিছু হয়ে যেতে পারতো। বুড়িমা, তুমি আমাকে বলো তো, কালু দাদা তোমাকে কেন ধাক্কা দিল? এরপর মিনু বুড়ি টুনিকে সব কথা খুলে বলে। না টুনি, এই শয়তান বুড়ি মিথ্যে কথা বলছে। এই গাভীটাকে আমি এক্ষুনি বাজার থেকে কিনে নিয়ে এলাম। না রে মা, আমি তোকে মিথ্যে বলছি না। এটা আমার লালু। একে আমি অনেক কষ্টে টাকা দিয়ে কিনেছি। কেঁদো না বুড়িমা, কেঁদো না। এই গাভীটা যদি তোমার হয় তাহলে তুমি অবশ্যই তোমার গাভীটা ফিরিয়ে পাবে। শোনো কালু দাদা, এক্ষুনি তোমাদের দুজনকে এই গাভীটাকে নিয়ে মহারাজের কাছে যেতে হবে। আর মহারাজ বিচার করে এই গাভীটা যাকে দিবে, গাভীটা তার হয়ে যাবে। কি ব্যাপার, তোরা সবাই আমার প্রাসাদে কেন এসেছিস? কিছু বলবি নাকি? এরপর টুনি ইগল মহারাজকে সব কথা খুলে বলে। ঠিক আছে, এই সামান্য গাভী নিয়ে ঝগড়া করতে হবে না। আমার রাজ্যে একটা গাভী আছে, আর সেই গাভী রোজ রোজ সোনার কবর দেয়। এখন তোরা দুজন ঠিক কর, কে এই সামান্য গাভী ছেড়ে আমার রাজ্যের গাভী নিবি। ওরে বাবা রে, সোনার গোবর দেয়া গাভী! এই গাভীটাকে যদি আমি নেই তাহলে সারা জীবন বসে বসে খেতে পারবো। মহারাজ, আপনি আপনার রাজ্যের গাভীটা আমাকে দিন। আমি এই সাধারণ গাভীকে চাই না। মহারাজ, আপনি আমাকে আমার সাধারণ গাভীটাই দিন। ওকে যে আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করেছি, ওকে ছাড়া আমি একটা দিনও কাটাতে পারবো না। আমাকে আর কিছু বোঝাতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। বুড়িমা, তুমি তোমার গাভীকে নিয়ে চলে যাও। আর সেনাপতি, তুমি এই মিথ্যেবাদী আর লোভী কালুকে 20 বার লাঠির আঘাত করো। জয় মহারাজ ইগলের জয়! জয় মহারাজ ইগলের জয়! এ কথা বলে টুনি আর মিনু বুড়ি সেখান থেকে চলে যায়। ইস, এত বড় জমিতে একা একা আর পানি দিতে পারছি না। এই সময় যদি একটু বৃষ্টি হতো তাহলে আমার কষ্টটা একটু কমতো। টুনি এসব কথা বলছিল আর আবারও ঢেঁড়স জমিতে পানি দিচ্ছিল। আর হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে। ও মা, কি যে আনন্দ লাগছে! সৃষ্টিকর্তা বুঝি আমার কষ্ট আর সহ্য করতে পারছি না। যাই, আমি এখন বৃষ্টিতে না ভিজে বাড়িতে চলে যাই। টুনি, এই টুনি, দরজাটা একটু খুলে দে না। আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এ কি সুখী দিদি, তুমি তো দেখি বৃষ্টিতে ভিজে গেছো। হ্যাঁ রে টুনি, এই দেখ না, বাজার শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম আর অমনি বৃষ্টি শুরু হলো। তবে টুনি, একটা কথা তোকে না বললেই নয়, তো ঢেঁড়স বাড়িটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আচ্ছা টুনি, বলতো সবাই কত ইট টিন দিয়ে বাড়ি বানায়, কিন্তু তুই ঢেঁড়স দিয়ে কেন বাড়ি বানালি? বলবি একটু? সত্যি বলতে আমার সবার মতো ধনী হওয়ার কোনো স্বপ্ন নেই সুখী দিদি। আমার স্বামীর স্বপ্ন ছিল আমাদের জমি ঢেঁড়স দিয়ে সুন্দর একটা ঢেঁড়স বাড়ি বানাবে। কিন্তু তার এই স্বপ্ন পূরণ হওয়ার আগে সৃষ্টিকর্তা ওকে আমার কাছ থেকে নিয়ে গেল। আর তাই আমি এত কষ্ট করে আর পরিশ্রম করে আমার স্বামীর স্বপ্ন পূরণ করতে এই ঢেঁড়স বাড়িটা বানিয়েছি। ঠিক আছে রে টুনি, বৃষ্টি থেমে গেছে, আমি এবার বাড়ি চলে যাই। আহ
আমার পুরো শরীর ব্যথা জ্বলে যাচ্ছে, আর এর কারণ হচ্ছে ওই বুড়ি আর হারামজাদি টুনি। এর প্রতিশোধ যদি আমি না নিচ্ছি তাহলে আমার নামও কালু নয়। কথা বলে কালু তান্ত্রিকের কাছে যায়, আর এদিকে তান্ত্রিক গভীর ধ্যানে লিপ্ত থাকে। প্যাঁচা বন্ধু, ও প্যাঁচা বন্ধু, তুই আমাকে সাহায্য কর প্লিজ। কালুর কথা শুনে প্যাঁচা তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়, আর প্যাঁচা তান্ত্রিক কালুকে কাঁদতে দেখে বলে, এ কি বন্ধু, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমাকে সব খুলে বল। এরপর কালু প্যাঁচা তান্ত্রিককে সব কথা খুলে বলে। তুই কোনো চিন্তা করিস না কালু, আমার বন্ধুকে অপমান করা মানে আমাকেও অপমান করা, আর পেঁচাতান্ত্রিক অপমানের উচিত শিক্ষা দিতে জানে। শোন কালু, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্র তুই যার সামনে বলবি, সে তখন থেকে তোর চাকর হয়ে যাবে। এরপর প্যাঁচাতান্ত্রিক কালুকে একটা মন্ত্র শিখিয়ে দেয়, আর কালু মন্ত্র শিখে অনেক খুশি হয়ে যায়, আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর কিছু দূর পথে যাওয়ার পর কবুতরকে দেখতে পায়। প্যাঁচার এই মন্ত্রটা আগে কবুতরের সামনেই বলি, আর দেখি প্যাঁচার মন্ত্র সত্যি কোনো কাজে আসে কিনা। সাদা পাখি কবুতর দাদা, হুকুম করে কালু কাউয়া, যার কাছে নাচে জোকার, তুই হয়েছে আমার চাকর। কালুর মন্ত্র শুনে কবুতর এদিক ওদিক তাকাতে থাকে, আর কালুকে সামনে দেখে বলে, মালিক মালিক, আমাকে হুকুম করুন মালিক, আমাকে কি কাজ করতে হবে বলুন মালিক। আরে আরে, এই প্যাঁচা তো আমাকে বেশ ভালো মন্ত্র শিখিয়েছে। যাক, ভালোই হয়েছে, কবুতর তো আমার চাকর হয়ে গেছে। এখন থেকে কবুতর আমার সব কাজ করে দিবে। হা হা হা। শোন আমার চাকর, শালিকের ঘরে 2টা ডিম আছে, তুই এক্ষুনি শালিকের বাড়িতে যা, আর গিয়ে শালিকের ডিম দুটো ভেঙে ফেল। এক্ষুনি যাচ্ছি মালিক। এরপর কবুতর শালিকের বাড়িতে চলে যায়। শয়তান, তুই আমার ডিম ভেঙে দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। এরপর শালিক কবুতরকে অনেক মারতে থাকে। মালিক মালিক, আমি শালিকের ডিম ভেঙে দিয়েছি, কিন্তু শালিক আমাকে অনেক মেরেছে। হা হা হা। চিন্তা করিস না কবুতর, আমি এক্ষুনি শালিকের বাড়িতে যাচ্ছি, আর শালিককেও শাস্তি দিচ্ছি। হা হা হা। বাদামি পাখি শালিক দিদি, তুমি দেখি বড্ড জেদি, যার কাছে নাচে জোকার, তুমি হয়ে যাও আমার চাকর। মালিক মালিক, আমি আপনার চাকর, বলুন আমাকে কি করতে হবে। শোন আমার চাকর, তুমি টুনি ঢ্যাঁড়স বাড়িতে যাও, আর টুনি রাত্রে কষ্টে ঢ্যাঁড়স বাড়িটা ভেঙে দিয়ে এসো। কি শালিক দিদি, তুমি আমার ঢেঁড়স বাড়িটা ভেঙে ফেললে কেন? আমার মালিক কালু দাদা আমাকে বলেছে আমি যেন তোর বাড়িটা ভেঙে দেই, আর তাই আমি মালিকের হুকুম পালন করছি। কিন্তু তুই যদি আমার কাছে বাধা দিস তাহলে আমি তোকে অনেক মারবো। এসব তুমি কি বলছো শালিক দিদি, পাগল হয়ে গেছো নাকি? ঠিক আছে, তুমি তোমার মালিকের হুকুম পালন করো। এরপর শালিক টুনির কষ্টে ঢ্যাঁড়স বাড়িটা ভেঙে দিয়ে চলে যায়, কিন্তু টুনি শালিককে কোনো বাধা দেয় না, কারণ টুনি ছিল অনেক বুদ্ধিমতী। এটা নিশ্চয়ই কালু দাদার নতুন কোনো চাল, কিন্তু এর রহস্যটা আমাকে জানতেই হবে। এরপর টুনি শালিককে ফলো করতে থাকে। মালিক মালিক, আমি টুনির ঢেঁড়স বাড়িটা ভেঙে চুরমার করে দিয়েছি, বলুন আমাকে আর কি কাজ করতে হবে। তোমাকে আজকে আর কোনো কাজ করতে হবে না, কাল আমি কাজের কথা বলতে আবার আসবো। আর এখন তো আমি এই বনের সবাইকে আমার চাকর বানিয়ে রাখবো, আর সবাই আমাকে মালিক বলে রাখবে। ইস, নিজেকে কেমন রাজা রাজা মনে হচ্ছে। হা হা হা। এরপর কালু তোতার বাড়িতে যায়, আর সেখানে গিয়েও এক মন্ত্র পড়ে, আর তোতাকেও নিজের চাকর বানিয়ে ফেলে। অন্যদিকে টুনি লুকিয়ে লুকিয়ে কালুকে ফলো করতে থাকে, আর কালুর সব কথা শুনে ফেলে। শয়তান কালু, এই সেই মন্ত্র যা দিয়ে তুই সবাইকে চাকরের মতো কাজ করিয়ে নিচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কালু দাদা, ও কালু দাদা,
আমাকেও তুমি তোমার চাকর বানিয়ে নাও, আমিও তোমার চাকর হতে চাই। হা হা হা, সবাই আমার চাকর হবে আর আমি হব রাজা। হলুদ পাখি টুনি দিদি। না কালু দাদা, তুমি ভুল মন্ত্র পড়ছো। হলুদ নয়, কালো হবে। হ্যাঁ হ্যাঁ জানি আমি। কালো বিড়াল কালো কাউয়া, সার্কাসে নাচে জোকার। তারপর 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 আমি হয়ে গেলাম তোর চাকর। কালো ভুল মন্ত্র পড়ে ফেলে আর আসল মন্ত্র ভুলে যায়, আর সারা জীবনের জন্য টুনির চাকর হয়ে যায়। শোন আমার চাকর, আমার ঢেঁড়স জমিতে যা, আর আমার ঢেঁড়স জমি থেকে ঢেঁড়স নিয়ে আগের মতো করে একটা বাড়ি বানিয়ে ফেল। এরপর কালো টুনির কথা মতো টুনি ঢেঁড়স জমিতে যায় আর ঢেঁড়স দিয়ে বাড়ি বানাতে থাকে। আর এভাবে অনেক কষ্ট করে কালো একটা ঢেঁড়স বাড়ি বানিয়ে ফেলে। আর এত কষ্ট করে বাড়ি বানানোর পর কালো অসুস্থ হয়ে পড়ে। মালিক মালিক আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। এরপর টুনি কালুকে হাসপাতালে নিয়ে যায়। এ কি, আমি হাসপাতালে কেন? কি হয়েছে আমার? এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে। কালু দাদা, তুমি আমাকে বলো তো, এই মন্ত্র তোমাকে কে শিখিয়েছে? এরপর কালু টুনিকে সব কথা বলে দেয়। আর টুনি কালুর কথা শুনে প্যাঁচাতান্ত্রিকের কাছে চলে যায়। শোনো তান্ত্রিক দাদা, নিজের বন্ধুকে সাহায্য করা খুবই ভালো কাজ, কিন্তু বুদ্ধি দিয়ে অন্যায় কাজে সাহায্য করা অনেক বড় অপরাধ। আর সেই অপরাধটা তুমি কালু দাদাকে সাহায্য করেছো। বন্ধু হয়ে বন্ধুকে সাহায্য করো, তবে ভালো পরামর্শ দিয়ে, অন্যের ক্ষতি করে নয়। তুমি ঠিক বলেছ টুনি। আমি এক্ষুনি আমার মন্ত্র কালুর কাছ থেকে ফিরিয়ে নিচ্ছি। আর কালু যাদেরকে চাকর বানিয়ে রেখেছে তাদেরকেও ভালো করে দিচ্ছি। এরপর প্যাঁচাতান্ত্রিক তার কথা মতো কাজ করে, আর টুনিও তার কষ্টে ঢেঁড়স বাড়িতে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টনি তার মেয়ে টুকিকে নিয়ে উড়তে উড়তে অনেক দূরের গহীন জঙ্গলে চলে যায়। এদিকে দেখতে দেখতে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে, আর প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। মা, আমরা তো জঙ্গলে অনেক গভীরে চলে এলাম, বাতাসও বইছে। এবার আমরা বাড়ি ফিরবো কি করে মা? আজ আমরা কিছুতেই বাড়ি ফিরতে পারবো না রে মা। যে করেই হোক আমাদের এখানে থাকার একটা ব্যবস্থা করতে হবে। যেভাবে বাতাস বইছে মনে হচ্ছে যে কোনো সময় ঝড়ও নেমে আসতে পারে। আর এভাবে গাছের ডালে বসে থাকলে আমরা যে কোনো সময় উড়ে চলে যাব। মা দেখো, সামনে একটা গাছের কুঠো দেখা যাচ্ছে। চলো না আমরা আপাতত ওই কুঠো থেকে আসেনি। হ্যাঁ রে মা, চল তাই করি। এরপর দুই মা মেয়ে মিলে উড়ে সে গাছের কুঠুরে যায়। আর তক্ষুনি মুষলধারে বৃষ্টিও নামতে শুরু করে। এদিকে কালু কাক দাঁড়িয়ে দাঁড়িয়ে টনি আর টুকির সব কাহিনী দেখতে থাকে, আর দেখে মনে মনে ভাবে, আরে বাহ, এ পাখি দুটোকে তো আমাদের এই জঙ্গলে নতুন দেখা যাচ্ছে। আমি যদি এদের সন্ধান ঈগল দাদাকে দেই, তাহলে এই বৃষ্টির দিনে আমি ঘরে বসেই আমার সুস্বাদু খাবারগুলো পেয়ে যাব। যাই যাই, আর দেরি না করে আমি তাড়াতাড়ি গিয়ে আমার আসল কাজটা সেরে ফেলি। এরপর কালু কাক উড়ে ঈগলের বাড়িতে যায়। কিরে কালু, এই বৃষ্টির মধ্যে তুই আমার বাড়িতে এলি যে? কোনো খবর আছে নাকি? হ্যাঁ ঈগল দাদা, তোমাদের জন্য অনেক ভালো একটা খবর আছে। কি সেই ভালো খবর? বল আমায়, তাড়াতাড়ি বল। কি, তুই কি সত্যি বলছিস নাকি আবার মিথ্যে বোঝাচ্ছিস আমাকে? না না, আমি একদম সত্যি কথা বলছি। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে চলো আমার সাথে, নিজ চোখেই দেখে নিবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তবে আমার একটা শর্ত আছে। আমার কথা আর কাজে যদি তুমি মিল পাও তাহলে কিন্তু আমাকে অনেকগুলো খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার পেট ভরাতে পারিস তাহলে আমিও তোর পেট ভরাতে পারবো। এবার চল। এরপর কালু কাক ঈগলকে নিয়ে উড়তে উড়তে টুনির গাছের কুঠোরের সামনে যায়, আর একটা গাছের উপর গিয়ে দাঁড়িয়ে পড়ে।
কোথায় রে, কোথায় কোথায় তোর সেই পাখি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঈগল দাদা, সামনের কুঠোরের দিকে ভালো করে তাকাও, তাতেই সব কিছু দেখতে পারবে। আরে তাই তো, ছোট পাখিটা ইগলি খাবে আর বড় পাখিটা আমি খাবো। হা 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 হা। দেখলে তো, আমি তোমাকে সত্যি কথাই বলেছিলাম। এবার তুমি আমাকে আমার খাবারগুলো দেওয়ার ব্যবস্থা করো। যা, ইগলিকে বলে খাবারগুলো নিয়ে নে, ততক্ষণে আমি আমার শিকারগুলোকে ধরে নিয়ে যাই। কালু কাক খুশিতে গদগদ হয়ে সেখান থেকে উড়ে ঈগলের বাড়িতে যায় আর ঈগলের নাম করে ঈগলের বউয়ের কাছ থেকে খাবার নিয়ে চলে যায়। এদিকে ঈগল সোজা টুনির কুঠোরে ঢুকে যায়। আরে আরে, আমার খাবার! তোমরা আমার কাছে না গিয়ে এখনো এখানে বসে আছো যে? চলো চলো, এবার আমার বাড়িতে চলো, আমি তোমাদের গরম গরম খিচুড়ির সাথে কাবাব বানিয়ে খাবো। হা 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 হা। দেখো ঈগল দাদা, আমরা মামে বিপদে পড়ে এখানে এসেছি আর এই গাছের কুঠুরে আশ্রয় নিয়েছি। তুমি আমাদের কিছুতে এখান থেকে নিয়ে যেতে পারো না। তোরা ইচ্ছে করে আমার খাঁচা এসে ধরা দিয়েছিস, আর আমি তোদের গিলে খাবো না তা কি কখনো হয়? এবার ভালোই ভালোই চল আমার সাথে। এই দেখো, তুমি আমার মাকে একদম ধমক দিবেন না বলে দিলাম, তাহলে কিন্তু আমি তোমাকে ঠুকরিয়ে তোমার চোখ তুলে নিব। সামান্য পুচকি পাখি, তোর মুখে কিনা এত বড় বড় কথা? তোর মাকে যখন এতই ভালোবাসিস, তাহলে মায়ের বিনিময়ে চল তুই আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি যাব তোমার সাথে। তার বিনিময়ে তুমি কিন্তু আমার মাকে একদম কিচ্ছু করতে পারবে না। টুকির কথা শুনে ঈগল মনে মনে ভাবতে থাকে, কান টানলে মাথা এমনিতেই আসবে। আমি যদি এখন এই ছানাকে ধরে নিয়ে যাই, তাহলে একে বাঁচাতে ওর মা অবশ্যই আমার বাসায় আসবে, আর তখন আমি একে ধরে কাবাব বানিয়ে খাবো। হা 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 হা। কি হলো, অত কি ভাবছো তুমি? কিছু না, চল তুই আমার সাথে। না টুকি, তুই এ কাজ করিস না মা। মারে, তুই এ কাজ ভুলেও করবি না। আমার মরণ হলে হোক, তবু তবু তুই ভালো থাক মা, ভালো থাক। না মা, তুমি অমন করে একদম বলো না। তুমি শুধু তোমার বুদ্ধিকে কাজে লাগাও। এবার আমি আসছি। এরপর ঈগল টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি পাগলের মতো লাফাতে থাকে। এবার আমি কি করব? আমার মেয়েটাকে আমি কিভাবে বাঁচাবো? ওরা যে আমার মেয়েটাকে কাবাব বানিয়ে খাবে। টুনি বেশ কিছুক্ষণ কান্না করতে থাকে। এরপর সে তার কান্না থামিয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে থাকে। আমাকে বুদ্ধি দিয়ে এবার লড়তে হবে, কিন্তু কি করে? কি করি? হ্যাঁ, পেয়েছি। এরপর টুনি একটা বুদ্ধি বের করে আর ঝড়ের মধ্যে গাছের কুঠোর থেকে বেরিয়ে পড়ে আর উড়ে উড়ে রাজপ্রাসাদের সামনে যায়। সেখানে প্রাসাদের পাশে ছিল এক বিরাট পুকুর আর পুকুরের পাশে ছিল রাজার পছন্দের সুন্দর একটা ঘর। এবারে ঘরটা হবে আমার মোক্ষম অস্ত্র। এবার শুধু এটাকে চুরি করতে হবে। টনি এদিক সেদিক তাকাতে থাকে আর একটু দূরে একটা ঠেলাগাড়ি দেখতে পায় আর টনি দ্রুত উড়ে সেই ঠেলাগাড়ির কাছে যায় আর সেই গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে ঘরের সামনে আসে আর ঘর চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। আরে টুনি পাখি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমার ছানাকে যে ঈগল ধরে নিয়ে গেছে। আহারে, ঈগলটা তো তাহলে অনেক খারাপ। তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে। আমি তোমার ছানাকে ফেরত পেতে তোমাকে সাহায্য করব। তুমি শুধু শুধু নিজের জীবন বাজি রেখে আমাকে কেন সাহায্য করবে বলো? অন্যের বিপদে এগিয়ে আসাই তো পাখিদের পরম ধর্ম। আমি তো শুধু আমার সেই ধর্মটাই পালন করছি। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এরপর কালু টুনিকে নিয়ে ঈগলের বাসায় ঢুকে পড়ে। আরে বাহ কালু, তুই তো একেবারে কাজের কাজ দেখিয়ে ফেলেছিস। ছানাকে আমি এনেছি আর মাকে তুই এনে আমার ঘরে বন্দি করেছিস। ঈগল দাদা, আমি তোমার নুন খেয়েছি, গুণ তো আমায় গাইতেই হবে, তাই নয় কি বলো? বুঝতে পেরেছি। এবার তোর খাবার চাই, তাই তো? আর খাবারের কারণেই তুই কাজ করছিস। ইগলি, যাও কালুকে আরো কিছু খাবার এনে দাও।
এসব দেখে টুনি বেশ অবাক হয়ে যায়। ওইদিকে রাজার প্রিয় ঘর হারানোর কারণে রাজা তো ভীষণ রেগে যায়। কার এত বড় সাহস যে আমার পছন্দের ঘরে হাত দেয়? আমি একবার শুধু তাকে খুঁজে পাই, একেবারে তীর দিয়ে তার বুক আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। রাজা রেগে এদিক সেদিক পায়চারি করতে থাকে। আর অন্যদিকে ইগলি, যাও আগুন আর মশলা রেডি করো, ততক্ষণে আমি এদের কেটে মাংসের পিচ করে নেই। তাড়াতাড়ি করে রান্নাটা করে খেতে হবে তো। আঙ্কেল, আপনি কি আমার নানির মতো রান্না করবেন নাকি? না না, তার থেকেও সুস্বাদু করে কাবাব বানাবো আমি তোদের। আপনি পারবেন না, কারণ আমার নানু একটা বিশেষ মশলা ব্যবহার করে, সেটা আপনার কাছে নেই। আর সেই মশলার এত স্বাদ যে আপনি একবার সেই মশলার খাবার খান, তাহলে বারবার খেতে চাইবেন। ও তো একদম ঠিক কথা বলেছে। ওদের বলো না মশলা নিয়ে আসতে। এই বৃষ্টির দিনে বিশেষ মশলার কাবাব খেতে তো আমার অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন কি আর আমি না করতে পারি? এই টুনি, তুই যা আর মশলা নিয়ে আয়। তবে মনে রাখিস, তুই যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস তাহলে আমি তোর মেয়েকে কেটে টুকরো টুকরো করব বলে দিলাম। না না দাদা, আমি কোনো চালাকি করব না, আমি যাবো আর আসবো। এই বলে টুনি দ্রুত উড়ে ঈগলের বাড়ি থেকে বেরিয়ে যায় আর উড়তে উড়তে রাজার কাছে যায়। এদিকে রাজা তো রেগে আগুন হয়ে প্রহরীদেরকে কথা শোনাতে শুরু করে। আমি তোদের মতো অপদার্থগুলোকে টাকা দিয়ে অযথাই পালছি, ইচ্ছে করছে এক কোপে সবগুলোর মাথা আমি মাটিতে ফেলে দেই। মহারাজ, আপনি মাথা ঠান্ডা করুন আর আমার কথা মন দিয়ে শুনুন। কি শুনবো? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক নেই, আমার পছন্দের ঘর হারিয়েছে। হ্যাঁ রাজামশাই, সেটা আমি জানি, আর তার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। শুনুন, আমি আপনার ঘর আর চোরকে দেখে এলাম। সেই চোর নিজেরা আপনার ঘরে থাকার পরিকল্পনা করছে। একবার যদি সে সেই ঘরে ঢুকে যায়, তাহলে আপনি আপনার ঘর কিছুতেই ফিরে পাবেন না। কি এত বড় ধোকা! আমি এক্ষুনি ওকে কারাগারে বন্দি করব। মহারাজ জানেন, আমি তাকে বাধা দিয়েছিলাম বলে সে আমার মেয়েকে তাদের কাছে আটকে রেখেছে আর আমার মেয়ের প্রাণহানির কথা বলেছে। তুমি আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর টুনি রাজাকে নিয়ে ঈগলের কাছে যায়। এ কি মহারাজ, আপনি আপনি আমার এই গরিবের বাড়িতে? তা কি মনে করে? শোন, তোদের এত সাধু সাজতে হবে না, এবার ভালোই ভালোই আমার ঘর আমাকে ফিরিয়ে দে, আর এই ছানার বাঁধন খুলে দে বলছি। মহারাজ, আমরা আপনার কিসের ঘর ফিরিয়ে দিব? কিছুই তো বুঝতে পারলাম না। ঈগলের কথা শুনে রাজা ঠাস করে ঈগলের গালে একটা চড় মারে। মহারাজ, ওই তো বাইরে আপনার ঘর। আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এবার এদের শাস্তি দিন। না না মহারাজ, আমরা কোনো ঘর চুরি করিনি, টুনি মিথ্যে কথা বলছে। রাজা ঈগলের কোনো কথাই শোনে না। এরপর প্রহরীদের দিয়ে রাজা ঈগল আর ঈগলিকে কারাগারে বন্দি করে আর টুকিকে টুনির কাছে ফিরিয়ে দেয়। আসলে অন্যায়কারী কখনোই অন্যায় করে পার পায় না, একদিন না একদিন তার শাস্তি সে ঠিকই পায়। ছোট্ট একটা গাছের উপরে টুনির একটা ঘর ছিল। তার পাশেই নারকেল গাছের উপরে কালু তার পরিবারকে নিয়ে বাস করত। মা, আমার লক্ষ্মী মেয়ে, আর কিছুদিনের মধ্যেই আমার দেয়া এই ডিম থেকে তোমার ভাই বা বোন আসছে। আমি অনেক বেশি খুশি। হ্যাঁ মা, আমি ছোট ভাই বা বোনের অনেক খেয়াল রাখবো, ওদের অনেক বেশি যত্ন নিব। কি মজা, আমি বড় বোন হব, কি মজা। মামি এইভাবেই গল্প করছিল। তখনই পাশে থাকা নারকেল গাছ থেকে একটা নারকেল টুনির ঘরে এসে পড়ে আর টুনির ঘরের ছাদ ভেঙে যায়। মা টুকি, তুই ঠিক আছিস তো রে মা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, আর তোমার ডিমও একদম ঠিক আছে। এই কালু দাদা নারকেল গাছ তো আমায় বিরক্ত করে ছাড়ছে। এই নারকেল যদি আমার বা আমার বাচ্চাদের উপর পড়তো তাহলে কি হতো? এই বলে টুনি ভীষণ রাগ করে আর রেগে মেগে কালুর ঘরে যায়। আরে টুনি, তুই এখানে নিশ্চয়ই কোনো কাজের জন্য এসেছিস, বল কি কাজ? কালু দাদা, আবার তোমার গাছের নারকেল এসে আমার ঘরে পড়েছে আর ঘরের চালটা ভেঙে গেছে।
আমি এর আগেও অনেকবার আমার ঘরের ছাদ অনেকবার ঠিক করেছি, আবার ঘরের ছাদ ভেঙে গেল। কিন্তু টুনি, এখানে আমাদের কি করার আছে বল? আমরা তো আর ইচ্ছে করে তোমার ঘরে নারকেল ফেলছি না। আমি তো এটা বলিনি কালু দাদা, আমি তো বলতে এসেছি তুমি তোমার গাছের সব নারকেল তুলে ফেলো, যাতে এরপর থেকে আমার ঘরে তোমার আর নারকেল না পড়ে আর আমার ছাদও ভেঙে না যায়। কেন? আমরা তোর কথা কেন শুনবো? এসেছে আদেশকর্তা, আমার দেখি কি তোর চাকর মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়েই গাছের সব নারকেল পাড়ছি। থাম টুনি থাম, খবরদার আমার নারকেল গাছে হাত লাগিয়েছিস তো ওই নারকেল গাছ আমার, আর ওই নারকেলগুলো আমার গাছের সৌন্দর্য। তাহলে শুনে রাখো কালু দাদা, তোমার নারকেল গাছের নারকেল যদি আমার কোনো ক্ষতি করে তবে আমি তোমার পুরো গাছটাই কেটে দিব, এই বলে দিলাম আমি। দেখলে দেখলে কালু, কত অপমান করে চলে গেল, বড্ড বার বেড়েছে। হ্যাঁ, তা তো দেখতেই পারছি। এই টুনি কালুর সহজ সরলতা দেখেছে, এবার দেখবে আসল রূপ। কিন্তু বাবা, টুনি মাসি তো ঠিকই বলেছে, আমাদের ঘরেও তো একটা ডিম রয়েছে, আমাদের মতো টুনি মাসিও তার ডিম রক্ষা করছে। চুপ কর চুপ কর, বাবার মুখের ওপর একটা কথা বলবি না। এদিকে টুনি তার ঘর ভেঙে যাওয়া ছাদ ঠিক করে নেয়। মামা, আমার খুব ভয় করছে মা, ওই নারকেল গাছের নারকেল আবার যদি ঘরে পড়ে, আমার খুব ভয় করছে, আমাদের ঘরে এসে পড়বে না তো মা? মারে, ভয় পাস না মা, তুই আমার একমাত্র সাহসী মেয়ে, আর আমি ঘরে ছাদ ঠিক করে নিয়েছি, এখন আর কোনো ভয় নেই। তুই আরাম করে ঘুমিয়ে পড় মা, আরাম করে ঘুমা। এরপর টুনি আর টুকি দুই মা মেয়ে মিলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বড্ড বার বেড়েছে তোর, তাই না? দেখ এবার কত ধানে কত চাল। এই বলে কালু একটা নারকেল নিয়ে টুনির ঘরের উপর ফেলে দেয়। কাজ হয়ে গেছে, এবার কালু পালা পালা তুই। এরপর কালু সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে যায়। হায় হায় রে, আমার একই সর্বনাশ হলো রে, এই নারকেল আমার জীবনটার 12টা বাজিয়ে দিচ্ছে, এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার। মাম্মা, আমার তো মনে হয় এই নারকেলের নিচে চাপা পড়ে মরেই যাব, আমরা আর বাঁচতে পাবো না। এভাবে বলতে হয় না রে মা, এই কালু দাদা তো আমার কথা কখনোই মানবে না, আর আমাকে তো নারকেল তুলতেও দিচ্ছে না। আমার মনে হয় আমার ঘরে এই ছাদ অনেক শক্ত করে তৈরি করতে হবে, যাতে নারকেল পড়লেও ছাদের কোনো ক্ষতি হবে না। এই বলেই টুনি বাজার থেকে কিছু শক্ত কাঠ নিয়ে আসে। কাঠ তো কিনেই ফেললাম, এবার মানে ছাদটা ভালো করে মেরামত করলেই হয়। এরপর টুনি ওই কাঠগুলো দিয়ে তার ঘরের ছাদটা মেরামত করে নেয়। পরের দিন সকালবেলা ও, ছাদ মেরামত করেছিস? তোর ঘরের ছাদের দফারাপা কিভাবে করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। হা 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 হা। এই বলে কালু আবার একটা নারকেল টুনির ঘরের ছাদে ফেলে, কিন্তু এবার নারকেল পড়ে যাওয়ার ফলে টুনির ছাদের কোনো ক্ষতি হয় না। কি আমার সাথে চালাকি? টুনি, তুই চোরের ওপর বাটপারি করছিস। তুই যতই মজবুত ছাদ তৈরি করিস না কেন টুনি, আমি তোর ছাদ ভেঙে দিয়েই ছাড়বো, এই বলে দিলাম। তোকে তো বিরক্ত করতে আমার অনেক ভালো লাগে। হা 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 হা। এরপর কালু দুইটা বড় বড় নারকেল গাছ থেকে ছিঁড়ে আর টুনির ঘরের চালে ফেলে দেয়। হায় রে, দুটো নারকেল একসাথে আমার ঘরে পড়লো কিভাবে? আমার সাথে কি হচ্ছে এগুলো? আমার ঘরের উপর কি নারকেলের বৃষ্টি হতে যাচ্ছে? ঘরের ছাদে নারকেল পড়ে যাওয়ার কারণে আর এভাবে বারবার ঘরের ছাদ ভেঙে যাওয়ার কারণে টুনি অনেক বেশি বিরক্ত হতো। মামা, আমি আর এই ঘরে থাকবো না, আবার ওই গাছের নারকেলের জন্য খুব ভয় হচ্ছে মা। কোনো চিন্তা করিস না রে মা, আমি বাজারে যাচ্ছি ছাদ মেরামতের জন্য কাঠ কিনতে। বল মা, তোর জন্য কি বাজার থেকে ভালো মন্দ কিছু নিয়ে আসবো? কিছু কি খাবি তুই মা? আচ্ছা মা, আমি তোমার ডিমকে দেখে রাখবো, তবে তুমি
আমার জন্য পাকা পাকা আঙ্গুর কিনে নিয়ে এসো মা, কতদিন হলো আঙ্গুর খাই না। আচ্ছা ঠিক আছে মা, আসছি আমি। তুই আমার ডিমকে দেখে রাখিস আর সাবধানে থাকিস, ঠিক আছে? কাঠ তো কেনা হয়ে গেল। আমার মেয়েটা এত করে আবদার করেছে পাকা আঙ্গুর খাবে। যাই দেখি বাজারে কোনো আঙ্গুর উঠেছে কিনা। আঙ্গুর নিয়ে যান, আঙ্গুর টাটকা টাটকা তাজা পাকা আঙ্গুর। আঙ্গুর নিয়ে যান, আঙ্গুর। ও শালিক দিদি, আঙ্গুর কত করে গো? 100 টাকা কেজি। নিয়ে যাও টুনি, অনেক ভালো আর সুস্বাদু এই আঙ্গুরগুলো। একবার খেলে খেতেই চাইবে বারবার। আঙ্গুরগুলো তো দেখে মনে হচ্ছে হলুদ রং করে রেখেছো। এত টকটকে হলুদ হলো কি করে গো? আমার তো একদম সুবিধা লাগছে না আঙ্গুরগুলো। ঠিক তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর বৃষ্টির কারণে শালিকের আঙ্গুরগুলো ধুয়ে কাঁচা সবুজ হয়ে যায়। মিথ্যেবাদী অসৎ ব্যবসায়ী, এভাবে আঙ্গুরগুলো রং করে তুমি কাঁচা আঙ্গুরকে পাকা বলে বিক্রি করছো? মনে রাখবে শালিক দিদি, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। এরপর শালিকের রং করা আঙ্গুর আর বনের কোনো পাখি কিনে নেয় না। এরপর টুনি অন্য পাখির কাছ থেকে আঙ্গুর কিনে নেয় আর তার ঘরের ছাদ মেরামতের জন্য কাঠ নিয়ে ঘরে ফিরে আসে। টুকি, এই নে মা, তোর জন্য আঙ্গুর নিয়ে এসেছি, তুই খা, আমি বরং ঘরের ছাদটার ব্যবস্থা করি। জানিস তো কি, আমারও ভাই আসছে, আমার মা আবার একটা ডিম দিয়েছে। হ্যাঁ কনক, আমিও বড় বোন হতে যাচ্ছি, আমার যে কি খুশিটা লাগছে। আমার মাও একটা ডিম দিয়েছে, একদম দুধের মতো সাদা। শুনতে কি, যতই সাদা হোক না কেন, আমার মায়ের ডিমের মতো কোনো দিন হবে না। না, আমি তো বিশ্বাস করি না। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি আমার মায়ের ডিমটা নিয়ে আসছি, দেখাচ্ছি। দেখ দেখ টুকি, আমার মায়ের কত সুন্দর ডিম। কনক, এটা তুই কি করেছিস? তোর মায়ের ডিম তুই এখানে কেন নিয়ে এলি? যা বাবা, এক্ষুনি রেখে আয় এই ডিমটা। এদিকে কালু আবারও টুনির ঘরের ছাদ ভেঙে দেওয়ার জন্য একটা বড় নারকেল টুনির ছাদের উপর ফেলে দেয়, আর তখনই ওই নারকেল কাকলির ডিমের উপর পড়ে ডিম ভেঙে যায়। এটা তুমি কি করলে বাবা? এই নারকেলটা তো আমাদের ডিমটাকে ভেঙে দিল বাবা, এটা কি করলে? কনকের এমন জোরে জোরে চিৎকার শুনে কালু আর কাকুলি সেখানে চলে আসে। বাবা বাবা, এই দেখো, এটা তুমি কি করে ফেলেছো? আমি মায়ের ডিম টুকিকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। বাবা, তুমি মায়ের ডিমটা ভেঙে দিলে বাবা, তুমি ভেঙে দিলে। আমার বড় ভাই হওয়ার স্বপ্ন পূরণ হলো না বাবা, আমার বড় ভাই হওয়ার স্বপ্ন পূরণ হলো না। এটা কি করলে কালু? আমার ডিম তুমি ভেঙে দিলে কালু। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার ছাদে প্রতিদিন নারকেল তুমি ফেলতে, তাই না? নাও, এবার তোমার ভুলের শাস্তি তুমি নিজে পেয়ে গেলে। তুমি নিজের হাতেই নিজের ডিম ভেঙে ফেললে। এরপর কালু আর কাকুলি অনেক বেশি কান্না করতে থাকে। টুনি, আমাকে ক্ষমা করে দে, তোর ক্ষতি করার জন্য এত মগ্ন ছিলাম যে নিজের পায়ে কুড়াল নিজেই মারলাম। অন্যের ক্ষতি করলে সেই ক্ষতিপূরণ নিজেকেই দিতে হয়। আমাকে ক্ষমা করে দে রে বোন। এভাবে কালু নিজের ভুল বুঝতে পারে, আর এরপর থেকে টুনির আর কোনো ক্ষতি করে না, আর নারকেল গাছের সব নারকেল কেটে বাজারে বিক্রি করে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।